আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। প্রকৃত আসামি শনাক্ত করতে দেশের সকল কারাগার ও থানায় ক্রমান্বয়ে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ প্রদান করলেন হাইকোর্ট। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে নাশকতার মামলায় ভুল আসামি জহিরুদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অবৈধ বলেও ঘোষণা করলেন আদালত। বাংলাদেশ উন্নয়ন মহাসড়কে ভাসছে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বীরগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে নৌকাবাজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে 3,50,000 পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গেল রাতে উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাট এলাকায় 3 জন ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে তাদেরকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। এ সময় পাচারকারীরা 3টি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার আমিরুল হক। বৃহস্পতিবার সকালে কক্সবাজারে রামুতে পৃথক অভিযান চালিয়ে 2,05,000 পিস ইয়াবা সহ 4 মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় জব্দ করা হয় মাদক পাচার কাজে ব্যবহৃত 2টি ইজি বাইক, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন রামু 30 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক। জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মোহাম্মদপুরের বস্তিলায় একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে জেএমপির এক শীর্ষ নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। বৃহস্পতিবার ভোরে ইমদাদুল হক নামের এই জঙ্গিকে গ্রেফতার করে র্যাব 2-এর একটি আভিযানিক দল। এ তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এ সময় ওই জঙ্গির বাসা থেকে উদ্ধার করা হয় পিস্তল, গুলি, রাসায়নিক দ্রব্য ও বুলেট প্রুফ জ্যাকেট। জেএমপির একজন শীর্ষ নেতা, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা তার এখানে পিস্তল উদ্ধার করেছি, আমরা গুলি উদ্ধার করেছি, আমরা দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট পেয়েছি, আমরা কিছু রাসায়নিক দ্রব্য পেয়েছি, আমরা বিপুল পরিমাণ অর্থ আনুমানিক 3 লক্ষ টাকা পেয়েছি এবং আমরা বেশ কিছু জিহাদি বই পেয়েছি। গিনিস বুকে স্থান পাওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধুর নামে বিশ্বের সর্ববৃহৎ চিত্রকর্ম তৈরিতে সম্পৃক্ত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির 194 ক্যাডেটকে প্রদান করা হলো মেডেল ও সনদ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা স্কুলের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক জিয়াউল হক ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে পাবনা সদর থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করল র্যাব। মঙ্গলবার র্যাব 12-র নেতৃত্বে পাবনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় 2টি প্রতিষ্ঠানকে 2,20,000 টাকা জরিমানা করা হয়। পাবনার ঈশ্বরদীতে চাঁদাবাজি ও চুরি ডাকাতি সহ নানা অপরাধ প্রবণতা কমিয়ে হাট বাজারে নিরাপত্তা নিশ্চিতে উদ্বোধন করা হল সিসিটিভি কার্যক্রম ও ট্রাফিক পুলিশ বক্স। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাসুরিয়া ট্রাফিক মোড়ে স্থানীয় বাজার ব্যবসায়ীদের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এ সময় তিনি একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদরের করটিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে 105 গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে আটক করে র্যাব। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য 10,50,000 টাকা। আটক মাদক কারবারিকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব 12 কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে নির্মাণাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মল্লিক সাইদ মাহবুর। পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন ভবনের সকল কক্ষ ঘুরে দেখে ত্রুটি বিচ্যুতিগুলো দ্রুত সংশোধনের পরামর্শ দেন ঠিকাদার প্রতিষ্ঠানকে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারি ও সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিউল আজম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরে গোয়ালন্দ পয়েন্টে গেল 24 ঘণ্টায় পদ্মার পানি 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা 3 দিন পানি কমলেও দুর্ভোগ কমেনি জেলার 4টি উপজেলার বাসিন্দাদের। এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে আছে উপজেলার 150টিরও বেশি গ্রামের ফসলি জমি, গোচারণভূমি ও সড়কসহ শত শত বসতবাড়ি। এদিকে বন্যার্তদের নগদ অর্থসহ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার। বন্যায় বাড়িঘর তলায় গেছে,
রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, আমরা যাইতে পারতেছি না। পানি উঠে গেছে, বাড়ি চুলে ভিজে গেছে, অনেক কষ্ট হচ্ছে খাবার নিয়ে, গরু বাছুর নিয়ে কষ্ট। যারা বন্যাক্রান্ত দুস্থ হতদরিদ্র তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমরা ইতিমধ্যে উপজেলা পর্যায়ে গোখাদ্য, শিশু খাদ্য বরাদ্দ দিয়েছি। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের ধরতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় 3 দালালকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের প্রত্যেককে 1 মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলার ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট SM আবু দরদা। 1.5 বছরেরও বেশি সময় পর আসছে 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন সিদ্ধান্তে ইতিমধ্যে টাঙ্গাইলের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ধোয়া মোছার কাজ। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় টাঙ্গাইলের 4 শতাধিক স্কুল খোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরী মৃদনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের 12টি উপজেলার 7টি উপজেলায় বন্যা কবলিত। জেলার 796টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 84টি বিদ্যালয়ে প্রবেশ করেছে পানি, হয়েছে ক্ষতিগ্রস্ত। এছাড়াও 25টি বিদ্যালয় শ্রেণীকক্ষে রয়েছে পানি। অপরদিকে 5টি বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। টাঙ্গাইলে আরও 1624টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে 325টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে। এছাড়াও 27টি বিদ্যালয় শ্রেণীকক্ষে প্রবেশ করেছে পানি। বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে সংশয় রয়েছে শিক্ষার্থীরা। বন্যার বাড়িতে স্কুলে ঢুকতে পারবো না, মাঠে খেলাধুলা করতে পারবো না, পড়ে গেলে দুঃখ পাবে, কাপড় চোপড়ে ভিজে যেতে পারে। আমাদের স্কুলে অনেক বন্যা হয়েছে, আমরা স্কুলে আসতে আমাদের সমস্যা হয়। বাড়িঘরে ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি থাকায় ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া ও ক্লাস করতে হবে শিক্ষার্থীদের। এমন বাস্তবতা ভাবনায় ফেলেছে অভিভাবকদেরও। ওনাদের বাড়িতে পানি নৌকার সমস্যা দেখা যায়, যে রাস্তাঘাটের সমস্যা, তারপরে স্কুলের মাঠে পানি। আমরাই বাইরে হইতে পারি না, আমার ছেলে মেয়েরা স্কুলে আসবো কেমন করে? বন্যার পানি আমরা উবুডুবু খেলতেছি, নৌকা ঢোকা পাওয়া যাইতেছে না। এই জায়গাতে কেমনে যাবো? স্কুল কলেজ খুলতেছে, তো সমস্যা হবে। এদিকে আসছে 12 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানালেন স্থানীয় শিক্ষিকা। আমাদের বিদ্যালয় 12 সেপ্টেম্বর থেকে খোলা হবে। বন্যার সময় বা আমাদের মাঠে যে পানি উঠছে, আমাদের বিদ্যালয়ে আমাদের ঢুকতে অসুবিধা হচ্ছে। পানি কমার বিষয়টি প্রতিনিয়ত খবর রাখা হচ্ছে। জনপ্রতিনিধি ও স্থানীয় সকলের সহযোগিতায় 12 তারিখ থেকে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করার কথা জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। 12 তারিখে সকলকেই বিদ্যালয়ে আনার চেষ্টা করব। যদি কোথাও শ্রেণীকক্ষে পানি থাকে, সেক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থা করে হলেও স্কুলে আনার চেষ্টা করব। অপরদিকে বন্যায় বিদ্যালয়ে পানি প্রবেশের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশনা এলেই 12 তারিখ থেকে অবশ্যই জেলা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, জানালেন এ শিক্ষা অফিসার। যেহেতু 12 তারিখে প্রতিষ্ঠান খোলার একটা নির্দেশনা এসেছে, সেই লক্ষ্যেই মিটিং হয়েছে এবং আমরা আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে এই তথ্য পৌঁছে দিয়েছি এবং তাদেরকেও নির্দেশনা দিয়েছি। সকল বাধা উপেক্ষা করে দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাওয়ায় আনন্দ উল্লাসে বিদ্যালয়ে গিয়ে নিয়মিত ক্লাস করবে শিক্ষার্থীরা, এমনটাই প্রত্যাশা অভিভাবক সহ সকলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সদরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে 50 পিস ইয়াবা সহ পারুল নামের এক নারী মাদক কারবারিকে আটক করে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক পারুল মাদক ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল বলে জানান সংস্থাটির সহকারী পরিচালক এনায়েত হোসেন। তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত হল বিট পুলিশিং কার্যক্রম ও উঠান বৈঠক। বুধবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের একটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় মোংলার রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে উদ্বোধন করা হল সিনোফার্মের দ্বিতীয় ডোজ করোনা টিকার প্রদান কার্যক্রম। বৃহস্পতিবার সকালে পৌরসভার হলরুমে এর উদ্বোধন করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। এ সময় প্যানেল মেয়র শাহিন আকন্দ ও কাউন্সিলর রিমন তালুকদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জ পৌরসভায় যে আজকের যে করোনা ভ্যাকসিনের যে টিকা প্রদান করা হচ্ছে, আমরা খুব সুস্থ এবং সুন্দর পরিবেশে এই টিকা আমরা নিতে পারছি। 7 তারিখে 600 ব্যক্তিকে প্রথম ডোজের টিকা দিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় ডোজের টিকাটা নিয়ে যাচ্ছি। এবারে কৃষি সংবাদ। গিয়েছিলেন আম বাগানের জন্য চারা কিনতে, অতঃপর মাল্টার রূপে মুগ্ধ হয়ে কিনেন মাল্টার চারা।
1,40,000 টাকা চারা কিনলেও 2 বছরের মধ্যেই মরে যায় সে চারা। কিন্তু থেমে থাকেনি স্বপ্ন, কিনে আরও 106টি চারা। সে চারা থেকেই পর্যায়ক্রমে 40 একর জমি জুড়ে শোভা পাচ্ছে এখন মাল্টার বাগান। কক্সবাজারের পেকুয়া থেকে আমিনুল ইসলাম রাশেদের তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। 40 শতক জমিতে মাত্র 106টি গাছ, 3 থেকে 4 ফুট উচ্চতার এক একটি গাছে শোভা পাচ্ছে 50 থেকে 80টি মাল্টা। গাঢ় সবুজ রঙের মাল্টাগুলোর কোনোটিতে হলুদা ভাব এসেছে। ছিমছাম এবং পরিপাটি বাগানে ভাদ্র মাসের এক পশলা বৃষ্টি শেষে স্নিগ্ধতা ঝরছিল। ফলবতী গাছে ঠাসা বাগানটির মালিক কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা ইউনুস আহমদ। 2.5 বছর আগে শখের বশে শুরু করা বাগানটি এখন তার সবচেয়ে বেশি আয়ের উৎস। তার এই বাগান থেকে দর্শনার্থী সহ অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন বাগান করার জন্য। তারা 600 বেতন লালা দিলে আর সংসারও খুব সুন্দর করে চলে এবং আর 12 মাস কাজ পাই। প্রথম মালটা বাগান চাষ এখানে তো যাই আরো বহুত কে মালটা বাগান করতে স্যার। এবছর যে সুন্দর ফলন দেখিয়ে মানে যারা দেখিয়ে তারাও আগ্রহীত মালটা চাষ করি পেলাই। চলতি বছর 1,20,000 টাকার মতো বিক্রি হয়েছে। আরো ভালো করার লক্ষ্যে কৃষি অফিসের সহায়তা চাইলেন এই মালটা চাষী। বছর 1,20,000 মতো বেচা গিয়ে মানে গত বছর বেছিলাম তো মাত্র 4,000 টাকার। তো এইটা আল্লাহ দিলে বাড়ি বুদ্ধি। কক্সবাজারের পেকুয়ায় ও চকরিয়ায় মাল্টা বাগান করে প্রথমবারের মতো সফল হয় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। কক্সবাজার পেকুয়ায় চকরিয়ায় আমার মনে হয় মাল্টা চাষ আমার টৈটঙ্গি প্রথম হয়েছে। ইউনুসকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রথম চাষে সফল না হয় দ্বিতীয়বার টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন তিনি। বাগান বৃদ্ধি করলে আবারও সহায়তা দেওয়া হবে, আর যে কেউ বাগান করলে তাকেও সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। প্রথমে যেভাবে করছিল সেভাবে ওনারা সাকসেসফুল হতে পারেনি। পরবর্তী পর্যায়ে ওরা দ্বিতীয়বারে যখন বাগানটা করছে তখন এই কৃষি ডিপার্টমেন্টের সহযোগিতা ছিল। ওই ইউনুস সাহেবকে আমরা প্রায় 5 থেকে 7 বার মতো প্রায় ট্রেনিংয়ে পাঠাইছি। উনি যদি সামনে আরো বাগান যদি করতে চায়, আমাদের যে বিভিন্ন রাজস্ব প্রকল্প আছে ওই প্রকল্প থেকে ওনাকে আরেকটা বাগান দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। মাল্টা বাগানের সুবাস ছড়িয়ে যাবে পুরো কক্সবাজার জুড়ে। ফলে পূর্ণ হবে ফসলের মাঠ, অর্থনীতিতে সমৃদ্ধ হবে দেশ, এমনটাই প্রত্যাশা সকলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়ার সংবাদ। বৃষ্টি ও মৌসুমী বায়ু নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।